মোড়ল মশাই, আমার রাস্তা কেন আটকালেন? আমাকে যেতে দিন বলছি মোড়ল মশাই, আমার আজ কোনোভাবেই রাস্তা আটকাতে পারবেন না। আহা মিনির মা, এত ভয় পাচ্ছ কেন? কতবার তোমায় বলবো যে তুমি একটা বিধবা মেয়ে। তোমার ঘরে অসুস্থ নিজের মা রয়েছে, সংসারটা চালাবে কি করে? বলছি যে চলো না আমরা বিয়ে করে নিই, তাহলে তোমার অর্থের খাদ্যের কোনো অভাবই হবে না। তোমার মিনিকেও আমি পড়াশোনা করাবো। নিজের ঘরে চারটা বউ রেখে এরকম কথা বলতে আপনার লজ্জা করে না মোড়ল মশাই? আর শুনুন, আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, আমি আর কোনো দিন বিয়ে করব না। আর আমার সংসার নিয়ে আপনারও তো চিন্তা করতে হবে না, আমি ঠিক চালিয়ে নেব। আমি পরের বাড়িতে কাজ করি নাকি খেতে কাজ করি সেটা আমি দেখে নেব, আপনার এত দেখার দরকার নেই। তোমার নিজের দাদাই তো তোমাকে খাবার দেয় না। দেখো গিয়ে তার গ্রামে গঞ্জে কত সুনাম। এরকম বড়লোক দাদা ছোট বোনের যদি এরকম অবস্থা থাকে, তাহলে আর সমাজে মুখ দেখানোর দায় হয়ে যায়। সমাজে মুখ দেখাও কি করে শুনি? আমি কারো পরিচয় বেঁচে থাকতে চাই না, আমি শুধু আমার পরিচয় বাঁচতে চাই। আমি মিনির মা, আর কার বোন কার কি সেটা আমার দেখার বিষয় নয়। আর একটা কথা বুঝতে পারছি, আমার রাস্তা আপনারা ছাড়বেন না, তাই আমাকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। কি রে মা পার্বতী, আজকে কি কোনো কাজ খুঁজে পেলি? জানিস রে, চোখের ব্যথাটা দিনকে দিন বেড়েই চলেছে, এখন বুঝি আর চোখেই দেখতে পাবো না। কি আর বলবো তোমায় মা, কত জায়গায় কাজ খুঁজলাম, কোথাও কোনো কাজই খুঁজে পাইনি। ইটভাটায় গিয়েছিলাম, সেখানেও কোনো লোক লাগবে না বলল। জানি না মা, সংসারটা চলবে কি করে। আর তোমার চোখগুলো যদি বদ্যিমশাইকে গিয়ে দেখাই, তাহলেও তো এক গাধা টাকা লাগবে। অত টাকা কোথা থেকে আনবো মা? আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মেয়ে হয়ে কিচ্ছুটি করতে পারছি না। মিনির বাবা যদি বেঁচে থাকতো, তাহলে কিছু অন্তত একটা করতো। সবই আমার কপালের দোষ রে মা, সবই আমার কপাল। না হলে ওরকম একটা ধনী ছেলে থাকতে আমাকে কিনা মেয়ের শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকতে হয়। কত টাকা পয়সা আভিজাত্য তাকে বিধাতা দিয়েছে, কিন্তু ওই টাকা পয়সা মা বোনের পেছনে খরচ করতে তার দ্বিধাবোধ হয়। আমরা যদি না খেয়েও মরে যাই, তাহলেও তার কিছু যায় আসবে না। ওসব কথা বাদ দাও তো মা, কার টাকা কোথায় খরচ করবে সেটা তার ব্যাপার। আর তুমি আমার মা, তুমি আমার সাথেই থাকবে সবসময়, সারা জীবন। জানিস মা, যখন তুই হয়েছিলিস তখন আমি কতটা কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম মেয়ে কেন হলো, ছেলে যদি আরেকটা হতো তাহলেও তো আমাকে দেখাশোনা করতে পারতো। কিন্তু কিন্তু আমি ভুলছিলাম রে, অবশেষে ছেলেটা কিচ্ছু করলো না, তুই আমাকে দেখাশোনা করছিস। আজও তোমার চিকিৎসাটাই করতে পারলাম না চোখের, আবার বলছো তোমার দেখভাল করছি। ওসব ছাড়ো তো মা, মিনি কোথায় গেছে? মিনিকে কি দেখেছো সকাল থেকে? না তো, মিনি কোথায় গেছে সেটা তো আমিও বলতে পারি না। ও বোধহয় তার মামার বাড়িতেই চলে গেছে। মেয়েটা কি আর যে কত মানা করব, এখন মুখটা ব্যথা করে। কি হতভাগিনী রে তুই মা, তোর অল্প বয়সেও স্বামীটা মারা গেল। এই অভাবের সংসারে আমিও এসে তোর ঘাড়ে চেপে বসেছি। বিধাতা, বিধাতা তোমার কাছে আরজি, একটু সুখের মুখ দেখাও বিধাতা। মামা, ও মামা, কেমন আছো গো? কতদিন তোমাদেরকে দেখি না, তাই আজকে তোমাদেরকে দেখতে চলে এলাম। মিনি, তুই কি পাগল হয়ে গেছিস? জানিস না তোর মামি দেখতে পেলে আমাকে মেরেই ফেলবে? যা 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 যা, তোর মামি দেখার আগে এক্ষুনি বিদায় হতো। তুই সবসময় আমার বাড়িতে এসে ঝগড়াটা বাঁধিয়ে যাস। আহা, কি অত শত ভাবছিস? যা বলছি যা। আমাকে মামি দেখতে পাইনি। আমাদেরকে কিছু খেতে দাও মামা, আমাদের ঘরে কিচ্ছুটি নেই। আমি খাবার দেবো কোথা থেকে তোদের? আমার তো নিজেরই ঘরে খাবার নেই। যা যা, বাড়ি যা, বাড়ি যা বলছি। এই
হতচ্ছাড়ি, এই ভিখারির মেয়ে, তোদের লাজ লজ্জা কি সবকিছু জলে গুলে খেয়ে নিয়েছিস নাকি? প্রত্যেকদিন কোন স্পর্ধায় খাবার চাইতে চলে আসিস আমার বাড়িতে? ভিখারির বাচ্চারা প্রত্যেকদিন আমার সংসারটাতে আগুন জ্বালাতে চলে আসে। যা বলছি, এখান থেকে দূর হয়ে যা, না হলে তোকে আজকে কেটে কুচু কুচু করে ফেলবো। অসভ্য মেয়ে, চ্যাটাং চ্যাটাং কথা শিখেছিস তাই না? বড় হচ্ছিস আর চ্যাটাং চ্যাটাং বলি বের হচ্ছে তোর মুখ থেকে। এই তো এই তো দিলি আমার সংসারটাতে আবার ঝগড়া বাঁধিয়ে। আহা গিন্নি, তুমি অত উত্তেজিত হয়ে না তো, একে আমি বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তোর মামির কাছে ক্ষমা চা বলছি, ক্ষমা চেয়ে এখান থেকে বিদে হ। আমাকে ক্ষমা করে দিন মামি, আমি বুঝতে পারিনি। আমি আর কোনোদিন আপনাদের এখানে আসবো না। আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দিন। আসলে আমার দিদা খুবই অসুস্থ। গতকাল থেকে ঘরে কোনো খাবার নেই, তাই কিচ্ছুটি খেতে পারছে না। আমি আর কোনোদিন আসবো না এখানে, কোনোদিন না। তুই এমন ভাবে বলছিস, মনে হচ্ছে তুই প্রত্যেকদিন আমার বাড়িতে এসে খাদ্য বস্ত্রের যোগান দিয়ে যাস। তুই না আসলে আমাদের ঘরটা সব থেকে ভালো থাকে, বুঝেছিস? যা বলছি হতচ্ছাড়ি, যা। কি রে মিনি, কি হয়েছে তোর? কোথায় গিয়েছিলিস সকাল থেকে বলতো? আর তোর চোখে জল কেন? কি হয়েছে মিনি, আমায় বল বলছি। কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? নিজের মাকে বলবি না কি হয়েছে? কি আর হবে মা, মামার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু মামি আর মামা মিলে আমাকে খুবই অপমান করে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা মা, তুমি একটা কথা বলবে, উনি কি সত্যি আমার আপন মামা? যদি আপন হয় তাহলে কেন এরকমটা করে? ও তো তোর মামা, কিন্তু ও আমার নিজের পেটের ছেলে, নিজের মাকেই দেখে না, তো তুই তো আবার ভাগ্নি হস। তোকে কতবার বলেছি রে যে ওখানে যাস না, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই শুনিস না। আমার 14 পুরুষও তোকে বোঝালে তুই ওদের বাড়িতে নিশ্চয়ই যাবি। আমি তোকে আর বোঝাতে পারবো না। কতবার তোকে বলেছি যে আমরা না খেতে পেয়ে থাকবো, তবু ওদের বাড়িতে যাবি না। ওরা মানুষের সামনেই আমাদেরকে অপমান করে, আর ঘরের ভেতরে তো মেরেই ফেলবে নিয়ে। আর যাবো না মা, আর যাবো না। আমি এই কানে ধরছি, আর কোনোদিন যাবো না, আর না। যাস না দিদি ভাই, যাস না। আমাদের সাথে ওদের কোনো সম্পর্কই নেই। আমরা গরিব বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? যা দিদি ভাই, ঘরে কিছু মুড়ি আছে, সেগুলোই খেয়ে পেট ভরে নে। আর কত কষ্ট দেবে বিধাতা, আর কত কষ্ট দেবে। এবার একটু সুখের মুখ দেখাও। পার্বতী, পার্বতী, মিনি, মিনি রে, কোথায় গেলি রে তোরা? আমি যে চোখে কিছু দেখতে পারছি না রে। কই গেলি রে তোরা? তাড়াতাড়ি এদিকে আয় না রে। ও মা, কি তোমার সর্বনাশ হয়ে গেল? তুমি তো অন্ধ হয়ে গেলে। তোমার চোখে তো কালো অংশটাই নেই। মা গো, মা, তুমি এত তাড়াতাড়ি কি করে অন্ধ হয়ে গেলে মা? তোমাকে আমি চিকিৎসাটা করাতে পারলাম না মা। দিদা, দিদা, তুমি কি আর কোনোদিন চোখে দেখতে পারবে না দিদা? বলো না আমায়, বলো না। মা, দিদা, এসব কি হয়ে গেল মা? আমি চোখ দিয়ে কি করব রে দিদি ভাই, চোখ দিয়ে কি করব? কিন্তু পার্বতী রে, বুকের বাঁ পাশটা যে কেন এত ব্যথা করে বুঝি না রে মা, বুঝি না। এসব কি বলছো তুমি মা? এসব কি বলছো? তোমার এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একটি বারও জানানোর মনে করনি? চোখগুলো মা হারালে তুমি, তোমার বুকের ব্যথার কারণটা কি সেটা তো আমার জানতেই হবে। কি একটা অবস্থা! প্রত্যেকদিন ভিখারির মেয়েটা আসে খাবার চাইতে আমার বাড়িতে, আজ ওর মাটাকেও নিয়ে এসেছে। তোদেরকে আর কত বলবো, তোদের জন্য আমাদের ঘরে কোনো খাবার নেই। যা বলছি, যা এখান থেকে। আমরা খাবার চাইতে আসিনি, আমি আমার দাদার কাছে এসেছি। দাদা, দাদা, তোমার সাথে আমার জরুরি খুব একটা দরকার আছে।
দাদা দাদা তোমাকে আজ শুনতেই হবে। আমার কিছু টাকা লাগবে দাদা, আমাকে ধার হিসেবে দাও। মায়ের শরীর খুবই খারাপ, মায়ের বুকে প্রচন্ড ব্যথা। পাগল নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি টাকা পাবো কোথায়? আমার এমনিতে ব্যবসা পাতে যে মন্দা চলছে, সেখান থেকেই তো টাকা উঠাতে পারছি না, আবার তোদেরকে টাকা ধার দেবো? হা 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 হা। তোর তো স্বামীর বাড়িটা আছে, সেটা বিক্রি করে দে না, সেখান থেকে টাকা উঠে আসলে মাকে চিকিৎসা করিয়ে নিবি। আর আমার কাছে কোনো টাকা ফাঁকা হবে না, যা বলছি যা। সব সময় তোরা খাবার সময় এসে বিরক্ত করিস। মামা, ও মামা, কিছু টাকা দিয়ে দাও না আমাদেরকে, দাস হিসেবে দাও। দিদা চোখে দেখতে পায় না, দিদা সকালে অন্ধ হয়ে গেছে, এখন দিদার বুকে প্রচন্ড ব্যথা, চিকিৎসা না করাতে পারলে দিদা বুঝি মারাই যাবে। এই হতচ্ছাড়িরা, এই নির্লজ্জের বাচ্চারা, তোদেরকে আমার স্বামী একবার বললো না যে টাকা পয়সা নেই? আর কতবার বলবি তোদেরকে? আমাদের কাছে ভিক্ষা না চেয়ে তুই পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করতে পারিস না? তাহলেই তো হয়, দেখবি অনেকগুলো টাকা উঠে আসবে নিজের মায়ের কথা বললে। তোমাকে হাত জোর করে বলছি, আমাকে আর অপমান করো না। আমরা গরিব বলে আমাদেরকে এভাবে ভিখারির সাথে তুলনা করো না। ভিখারিকে ভিখারির সাথে তুলনা করবো নাকি রাজা বাদশাদের সাথে তুলনা করব? আর কোনোদিন যদি দেখেছি আমাদের বাড়ির আঙিনায়, তোদেরকে দেখবি পুলিশে ধরিয়ে দেব। অসভ্যতামি করার জায়গা পাস না না? আগে পাঠাতো মেয়েটাকে, এখন নিজেই চলে আসে সশরীরে। ছি 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 ছি। মা, মা গো, মা কি করে চলে গেলে গো? মা কি করে চলে গেলে? আমাদেরকে কেন একা করে চলে গেলে? মা কি করে চলে গেলে? মা ওঠো, মা ওঠো, কথা বলো মা, কথা বলো। শেষ চিকিৎসাটা তোমার করাতে পারলাম না মা। দিদা, ও দিদা, উঠো না দিদা, উঠো না। এখন থেকে কে আমার সাথে খেলবে? দিদা, ও দিদা, উঠো না দিদা, উঠো। আমার দিদার চিকিৎসার টাকা মামা দিল না, তারা দিল না। আর যদি দিদা চিকিৎসা করাতাম, তাহলে বুঝি দিদা আমাদের সাথেই থাকতো। আর এখানে থাকবো না আমি, আর এখানে থাকবো না। যেই বাড়িতে আমার মায়ের মৃত্যু হয়েছে, সেই বাড়িতে আমি আর থাকবো না। বিধাতা, বিধাতা, তোমার কাছে আমি বিচার দিলাম। বিধাতা, তুমি এর বিচার করো। বিধাতা, এর বিচার করো। শুনলাম বুড়িটা কি মারা গেছে, সেটা কি সত্যি? তুমি কি কিছু জানো নাকি? কে মরলো আর কে বাঁচলো এসব নিয়ে আমি থাকি না, বুঝেছ? আমার ব্যবসা এমনিতেই মন্দা চলছে, আমি আমার ব্যবসা চিন্তাতে ডুবে থাকি সব সময়। তা বলছি, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? সারাদিন কে কি করলো না করলো এসব নিয়ে চিন্তা ভাবনা। যতই হোক, তোমার জন্মদাত্রী নিজের মা, তাই বললাম আর কি। ভালোই হয়েছে মরেছে, আর এত ঝামেলা পাকাতে আর কোনোদিন কেউ আসবে না। না হলে তো তোমার ওই গরিব বোনটা দুদিন পর পর তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা নিতে চলে আসে। টাকা মনে হয় গাছে ধরে, এমন ভাবে চায়। আচ্ছা শোনো শোনো, ওসব তুমি বাদ দাও। তোমার ব্যবসার কি খবর বলো তো? আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। উত্তর পাড়ে জমিটা তো বিক্রি করে দিয়েছো। সে তো বিক্রি করলামই, কিন্তু তবু যে কিছুই ঠিক হচ্ছে না, অনেক ঋণও বাঁধিয়ে ফেলেছি। যাই হোক, ওসব বাদ দাও, আমাকে কিছু এখন খেতে দাও, আমাকে আবারও শহরে যেতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। আরে তুমি ওসব নিয়ে ভেবো না তো, তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আজ মাংস পোলাও রান্না করেছি, সেগুলো দিয়েই তোমায় খাবার খেতে দিচ্ছি। তাদের বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, আর আমাদের বাড়িতে মাংস পোলাও দিয়ে মহাভোজন চলবে আজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত দাঁত কেলে হাসতে হবে না তো, এখন দাও খাবারটা। কি গো, এক এক করে ছটা মাস কেটে গেল, আমার গায়ের যত গয়না ছিল সবকিছুই বিক্রি করে দিলাম, এখনো তোমার ঋণের বোঝা বয়ে চলেছ। এভাবে চলতে থাকলে তো এই বাড়িটাকেও দেউলিয়া করে দিতে হবে। আর তোমার ব্যবসার তো কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, আমাদের কি হবে? আমি জানি না কিছু, আমি জানি না কিছু। আজকে শুনেছি ওরা নাকি বাড়িটাও দখল নিতে চলে আসবে। আমাদের আর কিছুই অবশিষ্ট রইলো না গিন্নি, কিছুই অবশিষ্ট রইলো না। এত বড় ক্ষতি ব্যবসায় কোনো দিন হয়নি আমার। সংসারের এমন অবস্থা হয়েছে যে
ঘরে রান্না করারও কিছু নেই পর্যন্ত। এভাবে চলতে থাকলে তো কিছুদিনের মধ্যেই না খেতে পেয়ে মরতে হবে আমাদেরকে। তুমি একটা কিছু ব্যবস্থা করো, না হলে এই সংসার আমি ত্যাগ করব। আরে আরে এসব কি আরে হচ্ছে? আরে এটা এসব কি কি হচ্ছে? হচ্ছে? ঘরটা এরকম ভাবে কাঁপছে কেন? আরে আরে এটা কি আমার হচ্ছে? তো ভয় করছে। তাড়াতাড়ি বেরো গিন্নি, বাঁচতে চাইলে তাড়াতাড়ি বেরো, না হলে এখানে চাপা পড়ে মরে যাব। আরে আরে কি হচ্ছে? শেষ, সব কিছু শেষ হয়ে গেল। বাড়িটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমাদের সব কিছু শেষ হয়ে গেল। শেষ আশ্রয়টুকু এখন নেই আমাদের। এখন আমরা কোথায় যাব, কি করব? কেন এরকম হলো? এত শক্তপোক্ত করে বাড়িটা বানিয়েছিলে। আমি জানি না গো, জানি না। পাওনাদারেরা এক্ষুনি বুঝে চলে আসবে, এক্ষুনি চলে আসলে আমাদেরকে মেরেই ফেলবে। কারণ আমার আর কিছু অবশিষ্ট নেই, পুরো বাড়িটা ধূলিসাৎ হয়ে গেল গো, ধূলিসাৎ হয়ে গেল। পাওনাদারেরা আমাদেরকে গরু খোঁজা করছে। যদি একবার আমাদেরকে ধরতে পারে তাহলে নিশ্চিত জেলে ভরে দেবে। জেলে ভরার আগেই গণপিটুনিতে আমাদের প্রাণ বেরিয়ে যাবে। এখন আমরা কোথায় যাব বলো তো, তাড়াতাড়ি বলো। আমাদের এত অধপতন কেন হলো, কেন হলো? আমি জানি না কি হয়েছে আমাদের, তবে ওই বুড়িটার অভিশাপেই বুঝি এরকম হয়েছে। বুড়িটা মরে গেল আর আমাকে অভিশাপ দিয়ে গেল। পাওনাদারেরা ধরার আগে আমাদেরকে শহরে পালাতে হবে। চলো চলো গিন্নি, এক্ষুনি শহরে পালিয়ে যাই। ওখানে শ্রমিকের কাজ করে দিননিপাত করে নেবক্ষণ। যে তুমি একসময় গ্রামের সব থেকে প্রভাবশালী এবং অর্থশালী ব্যক্তি ছিলে, আজ তুমি শহরে গিয়ে শ্রমিকের কাজ করবে? ছি 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 ছি, ভাবতে আমার কেমন যেন ঘৃণা হচ্ছে। তোমার লজ্জা তোমার পকেটে রাখো, আগে তো নিজের জীবনটা বাঁচাও। রঘু আর রঘুশ্রী পাওনাদারের হাত থেকে পালাতে গিয়ে সেখানে একটি গাড়ি দুর্ঘটনায় জায়গাতেই মারা গেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে পাপ কখনো কাউকে ছেড়ে দেয় না। কর্মের ফল অবশ্যই সবাইকে ভোগ করতে হবে, সেটা আগে হোক অথবা পরে।